মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। প্লট দুর্নীতি ৩ মামলার রায় কাল। এই প্লটটা শেখ হাসিনা তার পরিবার যে প্লট নিয়েছে সেটা তারা অসাধু উপায় দুর্নীতির মাধ্যমেই এই প্লটগুলো তারা গ্রহণ করেছে। যারা বাজে বন্দোবস্তে ব্যস্ত থাকে নত জানো যে এই কর্মকর্তা কর্মচারী, ওদের উপর একটা লেসন হবে যদি এই রায়টা হয়ে এটা এক্সিকিউট হয়। ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির জবাব মেলেনি এখনো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। দর্শক, প্রধান শিরোনাম দেখছিলেন, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। তফসিলের পর আইন শৃঙ্খলায় উন্নতির আশা সিইসির। ভোট আস্তে আস্তে ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। 64 জেলায় লটারিতে চূড়ান্ত নতুন এসপি পদায়ন। 18 জন আমরা উঠে আনছি, 18 জন থেকে আমরা 2 জন দিয়েছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে চারটা যেই জেলায় যার কমান আছে ওই জেলায়। ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র ব্যর্থ হবে মন্তব্য তারেক রহমানের। বাউলদের উপর হামলার নিন্দা মির্জা ফখরুলের। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা তীব্র নিন্দা জানাই। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কড়াইলে আগুন, ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি, সব হারিয়ে নিঃস্ব বস্তিবাসী। কিছু নিয়ে বেরোইতে পারি না, সব কিছু পরে ছাই হয়ে গেছে। গরিব মানুষ, আমার কয় টাকা ছিল? 5,000 টাকার মতো ছিল। এটা তো নাই। আমার মাল জিনিস যেটা ছিল আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে অনেক মাল জিনিস জোগাড় করছিলাম, কিন্তু কিছু নাই। আয় ব্যয়ের হিসেব মেলাতে গরিবের হিমশিম দশা, দারিদ্র্য কমাতে সঠিক পথে নেই বাংলাদেশ বলছেন বিশ্লেষকরা। পাক আফগান সীমান্তে হঠাৎ জঙ্গিদের মাথাচাড়া, হামলা মোকাবিলায় তৎপর পুলিশ, বিশ্ব অঙ্গনে আলোচনা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স, সেই সঙ্গে আমি জান্নাতুল কলিও আছি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। 3 বিচারপতির সই করার পর রায় প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে বলা হয়েছে বুধবার থেকে আগামী 30 দিনের মধ্যে আপিল করতে হবে দণ্ড পাওয়া আসামিদের। গত 17 নভেম্বর মামলাটির রায় দেন ট্রাইব্যুনাল। পূর্বাচলে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র জয় ও কন্যা পুতুলের বিরুদ্ধে পৃথক 3 মামলায় রায় কাল। অভিযোগ আছে অবৈধ পন্থায় 10 কাঠার 3টি প্লট তিনি ও তার 2 সন্তান জয় পুতুলের নামে বরাদ্দ নেন শেখ হাসিনা। 4 মাসে বিচারিক কার্যক্রম শেষে কাল রায় ঘোষণা করবেন বিচারিক আদালত। সর্বোচ্চ শাস্তির আশা করছেন দুদকের আইনজীবীরা। জুবাইরসানের রিপোর্ট। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছর 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। জুলাই আগস্টে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি এখন শেখ হাসিনা ও তার পরিবার। এরপর থেকেই একের পর এক সামনে আসছে শেখ হাসিনার 16 বছরের দুর্নীতি আর অপশাসন। এর মধ্যে মিথ্যা তথ্য ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে আলাদা 3টি মামলা করে দুদক। গত 10 মার্চ এসব মামলার তদন্ত শেষ হয়। 31 জুলাই শেখ হাসিনা সহ সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 4 মাসের বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য দেয় 91 জন। 29 অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন রাজুক কর্মকর্তা খুরশিদ আলম। এরপর 3 মামলায় সাক্ষ্য দেয়া সব সাক্ষীকে রিকল করে জেরা করেন তার আইনজীবী। গত 23 নভেম্বর আত্মপক্ষ সমর্থনে খুরশিদ আলম নিজেকে নির্দোষ দাবি করলেও পলাতক থাকায় এ সুযোগ পাননি হাসিনা, জয় পুতুল সহ 23 আসামি। যুক্তিতর্ক শেষে 26 নভেম্বর রায়ের দিন ধার্য করেন বিচারক। দুদকের আইনজীবীর দাবি, দলিল দস্তাবেজ সহ সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে 6টি প্লট হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা।
মন্ত্রণালয় থেকে যে সমস্ত নির্দেশনা বা কোনো কিছু আছে সেগুলো তো ডকুমেন্টারি। আমরা ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে আমরা মামলাটা প্রমাণ করেছি যে এই প্লটটা শেখ হাসিনা তার পরিবার যে প্লট নিয়েছে সেটা তারা অসাধু উপায় দুর্নীতির মাধ্যমেই এই প্লটগুলো তারা গ্রহণ করেছে। দুদকের আরেক আইনজীবীর মতে মেয়ের আবদার রাখতেই সাবেক প্রধানমন্ত্রী নিজে 2 সন্তানের নামে প্লট বরাদ্দ নেয়। দুদকের আশা এসব মামলায় শেখ হাসিনা সহ সব আসামি যাবজ্জীবন কারাদণ্ড পাবে। রাজুকের এক প্লট পাওয়ার জন্য যেখানে প্রথমত আবেদন থাকতে হবে, সে আবেদন নাই, সে আবেদনটা শুধুই আবদারে পরিণত হয়েছে। পাশাপাশি ঢাকা শহরে যদি তার নামে কোনো বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, তাহলে রাজুকের প্লট পাওয়ার যোগ্য নন। এ মামলার রায় আগামীর জন্য বড় এক শিক্ষা হয়ে থাকবে বলে মনে করেন এই সিনিয়র আইনজীবী। এটা একটা লেসন হবে, অর্থাৎ যারা তোষামতিতে ব্যস্ত থাকে, যারা বাজে বন্দোবস্তে ব্যস্ত থাকে, নত জানো যে এই কর্মকর্তা কর্মচারী, ওদের উপর একটা লেসন হবে যদি এই রায়টা হয়ে এটা এক্সিকিউট হয়। কিছু কিছু অপরাধের যদি আমরা বিচার না করতে পারি, দণ্ড না দিতে পারি, অপরাধ তো কমবেই না, অপরাধ বেড়ে যাবে। একই অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন রেহানা এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 1 ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এছাড়া প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে রেহানার 2 সন্তান রাদওয়ান ও আজমিনার বিরুদ্ধে 2 মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানি চলমান রয়েছে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির জবাব এখনো পায়নি ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপ নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আসন্ন নির্বাচনে ভারতের পর্যবেক্ষক পাঠাতে চাইলে সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। গত বছর জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবাধিকার অপরাধে দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য গত শুক্রবার দিল্লিতে কূটনৈতিক পত্র পাঠায় ঢাকা, যার উত্তরের অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, ভারতকে পাঠানো নোট ভার্বালের সহসাই উত্তর আশা করছে না ঢাকা। আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। কিন্তু আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না, তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। তৌহিদ হোসেন আরও জানান, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপ নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে তারা পাঠাবেন, অবজারভার পাঠাবেন, বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয়। ফ্রান্সের সাথে এয়ারবাস বোয়িং ক্রয় চুক্তি বাতিল নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সম্পর্ক নষ্ট হবে না বলেও জানান তিনি। আমি মনে করি না এই কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। বিশেষজ্ঞদের মতামতের বাইরে গিয়ে আমরা রাষ্ট্রদূত অথবা অন্যরা কি বলবেন সেটার ভিত্তিতে আমার মনে হয় এটা কেনাকাটা কাজটা হবে। মিয়ানমারে আসন্ন নির্বাচন দিয়ে বাংলাদেশের কোনো ধরনের লাভ হবে না, তাই সেখানে পর্যবেক্ষক পাঠাবে না বাংলাদেশ বলেও সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে জানান সিএএমএম নাসির উদ্দিন। বুধবার সকালে বিজেপির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের নিরাপত্তা মহড়া, যেখানে উঠে আসে ভোটকেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম। বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংস্থাটির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেউ যদি নির্বাচন প্রতিহতের চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বলেন, তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে। এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন, এবং সবকিছু ঠিক হয়ে যাবে। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব।
তিনি বলেন ভোট কেন্দ্রগুলো রেড, ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা। আমরা আমার ঝুঁকি অ্যাসেসমেন্ট করেছি আমরা রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করে অ্যাকর্ডিংলি ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক করবো। আমরা ঝুঁকিপূর্ণ বেলাতে একটা ফোকাস তো থাকবেই। জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। লটারির মাধ্যমে দেশের 64 জেলায় পুলিশ সুপার পদায়ন করল সরকার। সোমবার বিষয়টি চূড়ান্ত করার পর বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ঘিরে বিতর্ক এড়াতে এমন পদক্ষেপ। এসপি নিয়োগ হবে 3 ক্যাটাগরিতে, আর ওসিদের পদায়নও হবে লটারিতে। বিগত 3টি নির্বাচনেই দেশের মানুষ ভোট বঞ্চিত। এবার সেই দশা কাটাতে চায় অন্তর্বর্তী সরকার। সবাই যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, চলছে তার জোর প্রস্তুতি। নির্বাচন ঘিরে বিতর্ক এড়াতে ঢেলে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন। প্রথমবারের মতো নির্বাচনে দায়িত্ব পালনকারী এসপি, ওসি নিয়োগ হচ্ছে লটারির মাধ্যমে। দেশের 64 জেলায় এসপি নিয়োগের বিষয়টি গত সোমবার চূড়ান্ত হয়। বুধবার জারি হলো প্রজ্ঞাপন। আগে যেভাবে দলীয়করণ দেখা গেছে, ঘুষ বাণিজ্য দিয়ে যেভাবে ট্রান্সফার হতো, এখন যদি এভাবে লটারির মাধ্যমে হয়, আইন শৃঙ্খলার একটু পরিবর্তন হবে বলে আমার আশা করি। লটারির মাধ্যমে এটা হলে স্বচ্ছতা আছে, কিন্তু এটা ওই দুর্নীতিটা বন্ধ করতে হবে। আগে তো দলীয় প্রভাব দেখাইয়া বদলি হইতো, এখন পুলিশ সুপারদেরকে পাঠানো হয়েছে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন উঠে দিতে পারে। বর্তমানে যে লটারির মাধ্যমে যে বদলি হচ্ছে, এটি স্বচ্ছ হোক, আমরা সেটাই আশা করি। সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জেলাগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে 3 ক্যাটাগরিতে লটারি হয়েছে। মেধাবী কেউ বাদ পড়েনি বা বঞ্চিত হয়নি। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করতে কারে করে দিব। তো 64 থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে। উপদেষ্টা জানান, ওসি নিয়োগ হবে লটারিতে। লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা চেয়ে পড়ছে। এদিকে পুলিশের 33 কর্মকর্তাকে উপমহাপরিদর্শক বা ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জারি হয়েছে 2টি প্রজ্ঞাপন। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছিল। পুড়ে যাওয়া একটি বাসা থেকে বিস্ফোরিত সিলিন্ডার উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আর ঘটনার তদন্তে গঠন হয়েছে 5 সদস্যের কমিটি। প্রতিবেদন দিতে বলা হয়েছে 15 দিনের মধ্যে। এদিকে ধ্বংসস্তূপে পরিণত কড়াইল বস্তি থেকে নিজেদের শেষ সম্বলটুকু খুঁজতে ব্যস্ত ক্ষতিগ্রস্তরা। করা হচ্ছে তাদের তালিকা। বুধবার বেলা 11:15 নাগাদ ফায়ার সার্ভিসের একটি দল এসে হাজির হয় মিন্টু মিয়ার ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িতে। ক্ষতিগ্রস্তদের তালিকা হালনাগাদ করার পর খুঁজে বের করে আগুনের সূত্রপাত। উদ্ধার করা হয় বিস্ফোরিত গ্যাস সিলিন্ডারটি। মিন্টু মিয়ার ছেলে জানান, তাদের বাসার সিঁড়ির নিচে রাখা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েই ঘটে আগুনের এই ভয়াবহ ঘটনা। এখান থেকে আগুন লাগছে, এখানে আমাদের কারেন্টের কাটাটা ছিল, এই কারেন্টের কাটা ব্লাস্ট হওয়ার পরে আগুন লেগেছে কারেন্টে। পরে দেখা বুঝে পানি কে দিছে আরো ভালো। নাইম টুম্পা দম্পতি। বিস্ফোরণের সময় টুম্পা বাসায় থাকলেও নাইম ছিলেন তার কর্মস্থলে। আগুন ছড়িয়ে পড়ার ঘটনা দেখে ভয়ে টুম্পা বাসা থেকে এক কাপড়েই বেরিয়ে পড়েন। আগুনে পুড়ে গেছে তাদের দীর্ঘদিনের সঞ্চয় 5,000 টাকা সহ সংসারের সবকিছু। একটা কাপড় চোপড় নিয়ে বের হইতে পারি না, পরনে কিছু নিয়ে বের হইতে পারি না, সব কিছু পরে ছাই হয়ে গেছে। আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু নাই। জমানো, আমার তো গরিব মানুষ, আমার কয় টাকা ছিল, 5,000 টাকার মতো ছিল। এটা তো নাই। আমার মাল জিনিস যেটা ছিল, আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে অনেক মাল জিনিস জোগাড় করছিলাম, কিন্তু কিছু নাই। একই অবস্থা কড়াইল বস্তির পুড়ে যাওয়া এই অংশের ক্ষতিগ্রস্ত মানুষের। নিজেদের শেষ সম্বলটুকু গুছিয়ে বিক্রি করছেন ভাঙাড়ির দোকানে। কাজে ছিলাম, আইসা দিয়ে সবই পুড়ে গেছে। বেতন পাইছে পরশুদিন, 20,000 টাকা ছিল ঘরে, সব শেষ, কিছু নেই। আর কি রাত্রে ছিলাম বৈশাখ রাস্তায়, এই আর কি। এখন থাকার কোনো ব্যবস্থা নাই ভাই। খোলা আকাশের মাঝে বৈশাখ রয়েছি, তা আপনারা সহযোগিতা করিয়েন, আমাদের পাশে থাকিয়েন, এটা আবেদন, কোনো কিছু নাই।
এদিকে এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তথ্য হালনাগাদ শুরু করেছে ফায়ার সার্ভিস, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি সংগঠন। ক্ষয়ক্ষতি নিরূপণের পর তাদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন বিশেষ ব্যবস্থা। আগুনটা না নেভা পর্যন্ত অ্যাসেস করা তো মুশকিল হয়, যেহেতু নিভে গেছে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করি। এদিকে সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প, মেরামত করা হচ্ছে বিদ্যুৎ সংযোগ লাইন, ক্ষতিগ্রস্তদের খাবার দিচ্ছে বিভিন্ন সংগঠন। আগুনে পুড়ে করাইল বস্তির এই অংশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তরা প্রশ্ন করছেন, আর কতবার নিজেদের স্বপ্ন আগুনে পোড়ালে বা নিজেদের সঞ্চয় জলাঞ্জলি দিলে টনক নড়বে সরকারের? নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দেশের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই, তবে ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হতে পারবে না বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি এসব কথা বলেন। তারেক রহমান লিখেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে অকুতোভয় শহীদ ডাক্তার মিলনের আত্মদানে হারানো গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়। তার আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন চূড়ান্ত বিজয়ের পথে ধাবিত হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সব ধরনের কার্যকর ব্যবস্থা নিতে হবে। ক্ষমতায় গেলে আর্থিক খাতে বড় ধরনের সংস্কার করবে বিএনপি, এসব কথা বলেছেন দলটির নেতারা। করাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তারা। সাম্প্রতিককালে বাউলদের উপর হামলার সুষ্ঠু তদন্ত চেয়েছেন তারা। বুধবার কয়েকটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। মির্জা ফখরুলের কথায় উঠে আসে করাইল বস্তিতে আগুনের প্রসঙ্গ। আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এই দরিদ্র মানুষগুলোর জন্য একটি চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি করব। সম্প্রতি বাউলদের উপর হামলার ঘটনার নিন্দাও জানান বিএনপি মহাসচিব। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়, তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। এদিকে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ক্ষমতায় গেলে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা ছাড়া কোনো দেশ চলতে পারে না, কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে মহিলা দল। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতন্ত্র সুসংহত করতে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান রুহুল কবির রিজভী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার জানাবো জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিশ্বের সব দেশের প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং এর নিবন্ধন উন্মুক্ত করার কথা জানিয়েছে। টিকটক ব্যবহার করে নির্বাচনে অপতথ্য ছড়ালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।
বুধবার ইসির সাথে এই বিষয়ে বৈঠক হয় টিকটক কর্তৃপক্ষের। আর আগামী সপ্তাহে ঢাকার একটি স্কুলে গণভোট ও জাতীয় নির্বাচনের মক ভোট করবে নির্বাচন কমিশন। এবার বিশ্বের সব দেশে অবস্থানরত প্রবাসীদের জন্য একসাথে খুলল পোস্টাল ভোটিং রেজিস্ট্রেশনের দরজা। 27 নভেম্বর থেকে যে কোনো প্রবাসী এই রেজিস্ট্রেশন আবেদন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 18 ডিসেম্বর নিবন্ধনের শেষ দিন। এছাড়া নির্বাচন ঘিরে টিকটকের মাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ালে তফসিলের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর একথা জানায় টিকটক কর্তৃপক্ষ। ইলেকশন যখন শিডিউল ঘোষণা হবে তারপর থেকে আমরা হয়তো ইলেকশনের ওই অংশটাকে আমরা কাউন্ট করা শুরু করব, বাট মিস ইনফরমেশন, ম্যানিপুলেশন, ইমপারসনেশন, এগুলো ইটস আ ডে জব ফর দ্য টিম। ওরা সবসময় প্রতিনিয়তই করে। এদিকে মক ভোটের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আগামী শনিবার শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত হবে এই ভোট। থাকছে একই সাথে ভোট ও গণভোটের ব্যবস্থা। মক ভোটিং করব এবং সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমরা যেহেতু জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট দুটো একসাথে হচ্ছে, কাজে আমরা আমাদের অভিজ্ঞতাটাকে আরেকটু ঝালাই করে নিতে চাই যাতে আমরা একটা ভালো করতে পারি। নির্বাচনে কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে কিনা এই মক ভোটিং এর পরই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইসি। নিউজ 24 ঢাকা। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম দশায় দেশের গরিব মানুষ। চাহিদা মতো খাবার নেই, তৈরি হচ্ছে না কর্মসংস্থান। সব মিলিয়ে সংখ্যা বাড়ছেই। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে সামাজিক সুরক্ষা কর্মসূচিও যেন ধনীদের জন্য, সিংহভাগই যাচ্ছে তাদের পেটে। আর বিশ্লেষকরা বলছেন দারিদ্র্য কমানোর ক্ষেত্রে সঠিক পথে নেই বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াদ সুমন। ধনী গরিবের আয় বৈষম্যের ধারা অব্যাহত থাকার পাশাপাশি এখনো বেরিয়ে চলেছে দারিদ্র্যের হার। বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য নিয়ে বিশ্বব্যাংক প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে সেই ভয়াবহ চিত্র, যেখানে বলা হয়েছে দারিদ্র্যের হার কয়েক দশক ধরে কমার পর 4 বছর ধরে বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে চলতি বছরে তা বেড়ে হতে পারে 21%-এরও বেশি। অর্থাৎ 2025 সালের শেষে 3,60,00,000 মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। চলমান এই ধারা সবচেয়ে বেশি আঘাত করছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সংসারে, যেখানে আয়ের সঙ্গে ব্যয় মেলে না। মানসম্পন্ন পুষ্টিকর খাবার যাদের কাছে স্বপ্নের মতো। আয় হয় আমার 300 টাকা, আমার খরচ লাগে 500 টাকা। এই কোরবানিতে খাই আর এই কোরবানিতে গরুর মাংস সারা বছরও কিনি না। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে আসে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অব্যবস্থাপনার চিত্র, যেখানে দেখানো হয় 2022 সালে সবচেয়ে দরিদ্র 20% পরিবারের মাত্র অর্ধেক এসব সামাজিক সহায়তা পেয়েছে। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাতে সরকারি ব্যয়ের পরিমাণ বেড়েছে ঠিকই, তবে উপকারভোগী নির্বাচনের দুর্বলতার কারণে এর সঠিক প্রভাব খর্ব হচ্ছে। এর কারণ ধনীরা এর সুবিধা বেশি পাচ্ছে, বঞ্চিত হচ্ছে গরিব শ্রেণীর মানুষ, যার কিছুটা বাস্তব চিত্র লক্ষ্য করা গেছে রাজধানীর ভাষানটেকের বস্তিবাসীর বক্তব্যে। আয় ঠিকই কানে শুনি কিছু পাই না, আয় কানে শুনি এত তো পাই না, কিছুই পাই না বাবা। রেশন কার্ড উঠাইতে পারি না, পয়সা না বাসে এবার পাইনি, সবসময় পাইছি 3 মাস পরে পরে, এবার পাইনি। দেশে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, চাকরি হারানো, উচ্চ মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধি না পাওয়ার মতো বিষয়গুলো দারিদ্র্যের হার বৃদ্ধির কারণ বলছে বিশ্বব্যাংক। এমন বাস্তবতায় নতুন কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্য নিয়ে উদ্বেগ সাধারণ মানুষের কণ্ঠে। সবাই হয়তো সেই পরিমাণে যোগ্যতা থাকে না, তারপর যার যার যোগ্যতা অনুযায়ী ন্যূনতম চাকরিটুকু আসলে আমরা প্রত্যাশা করতে পারি না। বেচা কিনা খুবই খারাপ, জিনিসের দাম বেশি, এই সময়টা মানুষের ইনকামও নাই গা, এরকম একটা পরিস্থিতি হয়েছে, মানুষ চলাটাই বড় কষ্ট হয়ে যাইতেছে। 500 টাকা ইনকাম করলে পরে চাল কিনতে গেলে শেষ। আর আমরা আসলে এক্সপেক্ট করছিলাম আস্তে আস্তে হয়তো জিনিস ডিভাইডের দাম কমবে, বাট আসলে এটা এক্সপেক্টেড বাইরে, সবকিছু আসলে মানে কমতেছে না। দারিদ্র্যের হার বৃদ্ধির প্রসঙ্গে এই অর্থনীতিবিদ বলেন 2022 থেকে 2025 সাল দারিদ্র্য কমাতে সঠিক পথে হাঁটেনি বাংলাদেশ। এমন পরিস্থিতিতে টেকসই দারিদ্র্য বিমোচনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। এটা হচ্ছে যে গত ধরেন 3 বছরে বা 4 বছরে এটা কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে, তার মানে কমে নাই। এবং এই যে গত 1 বছরে কমার কোনো ব্যাপার নেই, অ্যাকচুয়ালি দারিদ্র্য কমে নাই। কর্মসংস্থানও কিন্তু আপনার স্থবির একটা আছে।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে 2050 সালে 1.30 কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে যে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, এই ভয়াবহতা ঠেকাতে নিজেদের প্রস্তুতির পাশাপাশি উন্নত দেশগুলোর প্রতি চাপ বাড়ানোর কথা বলছেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আইরিশদের বিপক্ষে টি-20 সিরিজ দল গঠনে মতামত না নেয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। সংবাদ সম্মেলনে ক্ষোভ জানান তিনি। এদিকে ম্যাচের আগের দিন চট্টগ্রাম অনুশীলনে ঘাম ঝরিয়েছে দুই দল। জয়ের ধারায় থাকায় বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আইরিশ অধিনায়কের। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের শেষ সিরিজ, টানা 4 সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ছন্দপতন। আইরিশদের বিপক্ষেও দল কঠিন পরীক্ষায় পড়ুক, এমন চাওয়া লিটন দাসের। যদিও আইরিশদের বিপক্ষে দল নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্যাপ্টেন শামীম পাটোয়ারির বাদ পড়া নিয়েও একহাত নিয়েছেন নির্বাচকদের। থাকলে অবশ্যই ভালো হতো, দিস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই কোন প্লেয়ারটাকে না চাই। তো এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে, বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া। চট্টগ্রামে ম্যাচের আগের দিনের অনুশীলনে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই উন্নতির জায়গা দেখছেন লিটন দাস। আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকে রেসপেক্ট করতে হবে। শক্তিমত্তায় আইরিশদের চেয়ে অনেকটাই এগিয়ে টিম বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ হয়েছে আইরিশরা, যদিও টেস্টের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কার্টিস ক্যাম্পারের কণ্ঠে। As a batting unit, we're looking to lay down a marker and be really positive and really aggressive, making sure we're putting pressure on the bowlers. And as a bowling unit, we're looking to take 30 wickets in the series. You know, that's what we look to do, and if we can restrict Bangladesh and do that well. বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-20 ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। ম্যাচের আগে দুই দলই জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে দল নির্বাচন নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন লিটন দাস। তবে যে দলই তিনি পেয়েছেন সেই দল নিয়েই মোকাবেলা করতে চান আইরিশদের। বিশ্বকাপের পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখতে চান। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে ছিলেন যারা, এতক্ষণ ধন্যবাদ সবাই।